ঘটনাটা হচ্ছে রাজারহাট নামক জমিদার বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামী উনি, এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারেনি যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে অনেকদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, তো যেই জায়গায় তার শ্বশুর বাড়ি সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তারা কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে জমিদার বাড়িটা তো ঠিক বরাবর একটা টিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে ওই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত। ওই সময় বিকালবেলা, তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথির মধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, মানে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে। তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে। তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল। এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করত, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যে আরে ধরে এগুলিকে এখন চালায়, বলে কি না, ওইটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে অ্যাকসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি। মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে, কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঠেলা মারে, মানে কোনো চিন্তা না করি। আচ্ছা, ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, হঠাৎ করে এরকম একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো তার শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোন একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে একটাই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে এসে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে 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 হাঁপাতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন?
1990 সাল, রাসেল অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো ইজাহানে গেছিলাম, খুব অদ্ভুত দুইটা শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মচমচ, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা, তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তার হেল্প নেয়, তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে আসি এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাসেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে। এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো। আশেপাশে খুঁজে পাচ্ছে না। ইভেন ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও, মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথা সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। বলি দেওয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভের কাছ থেকে পাই, তিনি বলেন যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল ওই মুহূর্তে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক রাসেল ভাই, এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। তো যে আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরো নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা রহমান আপুই বলি, কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্ট আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনাটা শুনি। আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা, তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল, শোভা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে চিন্তা করে, মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে যায় এরকম টাইপের, যে
এরকম টাইপের যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে হতে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা দুইটা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই দুইটা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই দুইটা মরা বাচ্চা রক্ত ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলা ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে এক থেকে ধরপড় করে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই দুইটা বাচ্চা তার বেডের থেকে, যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করলো। নক করার পর বললো যে তোমার কি হলো? বললো যে না না বাবা, আমি এই আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7টা-8টা বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমন ভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। এবং যে এতদিন ঘটলো, সে এক মিনিটের মধ্যে সবকিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক, যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতো। সে তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে তার হাজবেন্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজবেন্ড আর সে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কিভাবে বলো যে গরিব মিসকিনরা যখন একটু বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে খাবলা খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না। দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? দরজাটা কেউ একজন ধরে আছে, বাসার কেউ। সে নিজে ধরে আছে, সে শুয়ে দেখছে। সে নিজের ঘরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, নিজের দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা আমার শরীরের লোম এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলল, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলল, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না, আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোতো।
5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, মানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চেপে ধরে বসলো। আমার গলাটা, আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি, আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো, হয়তো তোমাকে আলাজিব বা ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি, উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজতো ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, ওযুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজবেন্ড বলছে না, তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে উনি, ওনার হাজবেন্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পিকে ফুপ্পি বলে যে, কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে, ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকে তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলো ফিল করতে থাকে যে, না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, তবে নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই কনসিভ করা অবস্থায়, কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আরেকটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটনার ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ, ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা, তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছ লালন পালন করে। বনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ। অনেক শখ, তো মেনটেন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড উমেন, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। আচ্ছা, সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল। ইনকাম 0 হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রাম গুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম। আপনি আমি ধরতে পারবো না, আম পেয়ারা, এক্স্যাক্টলি, বড় গাছগুলা যেখানে, এগুলি সরানো ইম্পসিবল। আসলে আমি সময় নিচ্ছি না, তো না, একদমই না। এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো আমিও কম না। সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে, আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেম গুলা দেখা দিল। আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই, আমাকে একটু মনে করাই দিলেন। তার বাসায় একজন বুয়া কাজ করত। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে সকাল 7টা থেকেই এই ভাবি ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো, কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে?
বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না, সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি আমি, আসলে ভাই অনেক না, অনেক অনেক বিষয় পেয়েছি। হচ্ছে। আমরা ছিলাম কনসিভের জায়গাটা, আমি একটু পরে আসি ভাই। ওটা আরো পরে। আচ্ছা, তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিয়ে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে আসিফ ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করে, কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজবেন্ড খুশি। এর আগে তারা সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপরে পা দিয়ে রেখেছে, দুটো পা। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে দুটা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। হাফ এন আওয়ার, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু হাফ এন আওয়ারের মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। এটা ফার্স্ট টাইম ছিল। এটা ফার্স্ট টাইম ছিল এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি। থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে। তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যাবো। আসলেও আসলে এনসার্কেল করতে থাকে। আর যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর দুটা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শনের সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়েছে। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসব। তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই, তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার সময়, তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার সময়, নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে, রাসেল ভাই আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা। একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? দোতলায়। না না, ড্রয়িং রুমে দেয়ালে বা দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি। এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টা পাল্টা বলতে পারবো, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট। খুব সিম্পল ঘটনা, আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজান ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা গ্লাসের টেবিল আর কি। আর তো টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠায় ফেলে, তার 4 জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বুয়া নিচের থেকে দেখছিল যে গ্লাস উঠাচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড বলতে বুয়াই ছিল, আর 4 জন লোক গ্লাসটা উঠাচ্ছে উপরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4 জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাত হয়ে গিয়ে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। আচ্ছা, ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, লাস্ট 1 মাস ধরে হাঁটতে পারছে না বেচারি, একদমই হাঁটা চলাফেরা। আপনি বলছিলেন যে বুয়ার কথা পরে আসবো, বুয়ার কথা পরে আসবো।
বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না, এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিয়ে ঘুরে গেল, এটা সম্ভব না ঘোরা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করলো যে কেন আমার সাথে এরকম ঘটছে। আমি এন্ডিং এ চলে আসছি রাসেল ভাই, আপনি তো রিলিফ পাবেন। তার মানে ভালো কিছু আসতেছে ending এ। মানে এন্ডিংটা আপনি জেনলে মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল ওনার আপন ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা, সেই ম্যাজিক। ইটস আ কেস অফ ব্ল্যাক ম্যাজিক। ও আচ্ছা, ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল, কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বারান্দার, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি ওই তন্ত্র অবস্থায় ওনার মাকে দেখছে, এই তুই আইতুল কুরসি পর। আচ্ছা, আমার কাছে বেঁচে আছেন মনে না, হয়। উনি মারা গেছেন। আচ্ছা, তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চাইনি যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাঁট মেরে ওই ছেলেটা স্টিল আনমেরিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছিল, ছোট কিছু করবে কিছু ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার এর সাথে এনসাগার করে 3টা জিন থাকতো সবসময়। স্টিল নাও আছে এখনো পর্যন্ত, তিনি কনসিভ করেও পারছেন না, চেষ্টা। ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি, আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়। তো আমি জাফর আঙ্কেলই বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। আচ্ছা, তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি সে গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করেছে, এটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ে ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5-6 বছর থাকার পর 1988 সালে বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন। একটা রিকোয়েস্টে, তার মা তাকে দেখতে যাচ্ছিলেন। তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসেন। বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল, ফার্মগেট। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস সেখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেই সব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে ফেলেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলাগারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্যই তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে। ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলে কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসায়তে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো। এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। খুব
ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকায় ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার দুটো মেয়ে, এক ছেলে দু মেয়ে আর কি, সবাই স্কুলে যায় এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তাকে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে, রাসেল ভাই আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলে মেয়ে দ্বারা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই ঘটাচ্ছে যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। তো এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল, তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউনটাউনে গিয়ে আপনার শপিং এর মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। তো ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখা যায় তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি রাসেল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় মানে খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাই, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে, হঠাৎ করে ও মাই গড। পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাততালি দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট। পরবর্তী সময় কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বলল যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসেবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করত। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু হয়েছে। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে, সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, তিনি জব ছেড়ে দেন,
একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সময় সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে এই মুহূর্তে, তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিং এ, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও। অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে ছিঁড়ে মাথার স্ক্যাপটাতে কামড়াচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়। তার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দেখছি। তুমি অনেক বেশি ভেঙে পড়ছো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না। তিনি সবসময় এরকম মনমর হয়ে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ করে বলল তুই যাব্বা, তুই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয় এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম ভাঙতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ায় খাচ্ছে এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, এটার কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম তার পরিচিত একজন লোক আছে। তো মালানার বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানা লোক আর কি। সে ওই বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি। তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান থেকে কেউ ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবাইকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন এবং তাকে তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে, সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে, হয়তো মরে যাবে, নইলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে কখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাতে বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসার পর সে শুনতে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো এবং এমন ভাবে খাবো তোর কোনো চিহ্ন থাকবে না। এটা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা সে বলে নিজে স্বীকার করে যে সে তার বাবা ঠিক পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য হচ্ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলে। ও এটা মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা বাইরে ওই
দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলছে যে তুমি যা বলবা তাই হবে, আমাকে প্লিজ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময়ে ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শুনলাম, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে পূর্ণভাবে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাফ পাওয়া যায় এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে, সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাফ চাইতে হবে। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাফ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওনারা ডিস্টার্ব করেন নাই ওই ঘটনার পরে। এই ঘটনা টানটানতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ওই ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে, মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ডস আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ করে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে, ওটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজবেন্ডের ঘটনা আর কি। ওনার হাজবেন্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে, তো ওনার দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসার, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা, মোস্ট অফ দ্য কেসেস রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে, বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণশ্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি, এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না, তো তাদের বাসা গোছাতে গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না। ফজরের ওয়াক্ত পর্যন্ত শিলপাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পরের সকালবেলা বলে যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে, রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে। তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের ওই বাসার 5 তলাটা, মানে 6 তলাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5 তলাতে। তো সে খুব অবাক হয়ে যায়, তাহলে এত শব্দ টব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড, জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাতেরবেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাতেরবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তাদের ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল, হতে হতে একটা পর্যায়ে তার চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন রাত, মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা।
ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজবেন্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজবেন্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে বাই দিস টাইম, এবং বাচ্চা তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ করে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজবেন্ড বাসায় ছিল সকালবেলা, তো গোসল করে ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে বের হয়ে আসে, বলে কি ব্যাপার তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন, যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়, তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে এটা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন এই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি আসল ভাই, ঠিক পরের দিন সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যেয়ে দেখে তার সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে যে দরজাটা লেগে গেছে আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। আর ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, আর বাসায় সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরতে এসে দরজা জোরে জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনি খুলে দেয়, কে দরজা লাগাইছে বা লাগাইলো কে। তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন ঘটছে, কি কারণে ঘটছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলা ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নাই বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে, বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন তার সাথে কি জানি সিজদা দিচ্ছে। তো আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কেউ নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছিল যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বলল যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বের হইতে হবে, তুমি আমাকে উঠাই দিও। তো তিনি ঘুম থেকে উঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগাই দিচ্ছিস না কেন, তোকে তো জাগাই দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা পার হয়ে 7টা বেজে গেছে, যে তার আর ঘুমায় না। কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে এখনো সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর তার হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড শোষে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, তখন পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিসফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো, হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোন একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেন না আর কি, ভুলে গেছিল কোনোভাবে। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। তার ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমুট মেরে থাকতে। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন এখানে একজন আছে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতার শব্দ, দরজা আমার ব্যালকনির সামনে দরজা প্রচন্ড দরজা ধাক্কাধাক্কির শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে একটু কথা বলো।
হুম কথা বলার পর সেই ইমাম বলল যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, বলে যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি মানে দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ, দক্ষিণে আমাদের রান্নাঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন ওই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? হুম তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। তো শিফট করেও ফেলে। করে ফেলার পর ওই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে, তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বলল যে আপা, আমি একটা খবর পেলাম ওই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা সহ উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজব্যান্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো উনি চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, ওই বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। তো একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা রাসেল ভাই।